আমাদের দেশের দুজন বিশেষ ব্যক্তিত্বকে। তারা হলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপি। আমাদের সাথে আরও আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আজকের এই আয়োজনে এবং আপনাদের দুজনকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমি প্রথমেই আপনার কাছে আসছি ম্যাডাম, সেটা হচ্ছে যে জেন্ডার সমতা অর্জনে সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে, তো আপনাদের বর্তমান সরকারের পদক্ষেপগুলো কি কি? আপনাদের মাধ্যমে আমি বিশ্বের সকল নারীকে আজকে শুভেচ্ছা জানাতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময়ই একটি নারী বান্ধব দেশ, নারী বান্ধব সরকার গঠনে সচেষ্ট ছিল। নারী ও শিশু মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৈরি। আমাদের যুব মন্ত্রণালয়, যেটা নারী পুরুষ সকলের জন্য কাজ করে, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যে নারীদের শিক্ষা অবৈতনিক করা, তার মাধ্যমে আমাদের নারীদের সকল সেক্টরে নারীদের কিন্তু একটা শিক্ষার অর্জনে এবং তাদের জীবন মান উন্নয়নে একটি বিশাল ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে। আপনি যদি আমাদের 31 দফা দেখেন, আমাদের ইশতেহার দেখেন, এখানে পরিষ্কারভাবে নারীদের সম অধিকার, নারীদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য এবং বিশেষ করে যে যুগান্তকারী একটি পদক্ষেপ জাতীয়তাবাদী সরকার গঠন করার 2 সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নিয়েছেন, যেটা একটি ফ্যামিলি কার্ড যে চালু হয়েছে। পরিবারে যে নারী সদস্যটি আছে, নারী সদস্যের নামে সেই ফ্যামিলি কার্ডটি হচ্ছে, সেটা নারীদের ক্ষমতায়নে একটি বিশাল ভূমিকা রাখবে। এবং এসডিজি, আমাদের যে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের যে এসডিজি গোলগুলো আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু অনেকগুলা আমরা পয়েন্ট ফুলফিল করতে পেরেছি। নারী শিক্ষাতে অনেক ভূমিকা বর্তমান সরকার রাখছে এবং সেই পরিকল্পনা আছে। আপনি ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে আমাদের বিভিন্ন জায়গায় নারীদের জন্য বাস পরিবহনের উনি কথা বলেছেন, নারীদের নিরাপত্তা, নারীদের সিকিউরিটির কথা চিন্তা করে। তো সেই জায়গাগুলো থেকে, এবং এটা খুবই পরিষ্কারভাবে কিন্তু নির্বাচনের আগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বলে আসছে, আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী। সো নারীদেরকে সাথে নিয়েই তাদেরকে বিভিন্ন সেক্টরে যার যেই যোগ্যতা আছে, যার যেখানে কাজ করার স্পৃহা আছে, আগ্রহ আছে, তাকে সেই জায়গায় জায়গা করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে। এবং বিএনপি খুবই এটা সচেষ্টভাবে করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বদ্ধপরিকর যে প্রত্যেকটা সেক্টরে কনসিয়াসলি নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা কাজ করছি। আমি আপনার কাছে আসছি ম্যাডাম, এই যে নারীর যে একটা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার প্রণয়নে বিদ্যমান নীতিমালা এবং সেটা প্রয়োগ কতখানি বলে আপনি মনে করেন? বাংলাদেশে আসলে আইন তো আছে, বাট আইনের প্রয়োগটা সবসময় খুব কম ছিল। নারীদের জন্য আসলে মানে নারী স্বাধীনতা অথবা নারী অধিকার এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যে কেবল আইনটাই যৌক্তিক, সেটা আমি মনে করি না। কারণ আইন তো অনেক থাকে, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা, বাস্তবিক প্রয়োগটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা যদি প্রকৃত অর্থেই নারীদেরকে স্বাবলম্বী করতে চাই, নারীদেরকে উঠিয়ে নিয়ে আসতে চাই, যেটা শামা আপা বললেন যে আমাদের টোটাল পপুলেশনের হাফ অফ দ্য পপুলেশন হচ্ছে উইমেন। সো একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে কখনোই আসলে অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা বলি, সেটা কখনোই সম্ভব না। সো সেক্ষেত্রে আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী দিবস ডেফিনেটলি আমরা সিম্বলিক একটা পালন করি, বাট প্রতিটি দিনই নারীদের জন্যই হওয়া উচিত। আপনি বিশেষ করে দেখবেন যে নারীরা যারা, আমরা তো বাইরে কাজ করি বা ঘরে যারা কাজ করেন, সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন, রাতে সবার পরে ঘুমোতে যান। সো এই মানুষগুলো যে প্রতিদিন যেই পরিমাণ শ্রমটুকু দেন, এই শ্রমের জন্য কিন্তু রাতে আমরা যারা ঘরে ফিরি, তারা কিন্তু ঘরে ফিরে তাদেরকে একটা ধন্যবাদ পর্যন্ত দিই না। সো এই রিকগনিশনটাও কিন্তু দরকার আছে। আপনি যদি সাইমালটেনিয়াসলি দেখেন যে যেই কাজটা একজন মা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত করছেন, এই কাজটা যদি আপনি অন্য কাউকে দিয়ে করাতে চান, তার জন্য কিন্তু আপনার একটা পারিশ্রমিক গুনতে হবে। বর্তমান ওয়ার্ল্ডে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হয়, আমাদেরকে তাদেরকে আগে তাদের কাজের স্বীকৃতিটা দিতে হবে। তারা যে সেক্টরে কাজ করছেন না কেন, সেই স্বীকৃতিটা দিতে হবে। নারীদেরকে ভেতর থেকে জাগ্রত করতে হবে। আমাদের তাদেরকে সেই আশ্বাসের জায়গায় নিতে হবে যে উই ক্যান ডু, আমরা পারি, আমরা চাইলেই পারি।
হার্ডল থাকবে, সামাজিক অনেক ধরনের বেষ্টনীর ভেতর দিয়ে নারীদেরকে এগোতে হয়। এগুলো অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সো এগুলো ভাঙতে হবে আমাদেরকেই, এবং ভাঙার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ারও করতে হবে একেবারে শুরু থেকে। চাইল্ডহুড থেকে যেমন ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন করা হয়, সেটা না করে যদি সবাইকে শুধু চাইল্ড হিসেবে, চিলড্রেন হিসেবে গ্রো করা যায়, ফ্যামিলিতে, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, তারপরে কর্মক্ষেত্রে, তারপরে দেশের জন্য। সো আমার মনে হয় যে যদি এভাবে আমরা শুরু থেকে নিজেদেরকে বিল্ড আপ করি, মানসিকতার পরিবর্তন করি, তাহলে নারী দিবস একটি দিন না, নারী দিবস প্রতিটি দিনই হতে পারে। এবং এটা না হলে কিন্তু আসলে আমরা যে খুব অর্থনৈতিক একটি ভঙ্গুর দশার মধ্যে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি। সো আমরা যদি সার্বিক উন্নয়নের দিকে এগুতে চাই, আমাদেরকে সব কিছু মিলেমিশে একত্রে এগুতে হবে। এবং শামা আপা যেটা বলেছেন যে আমাদের ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের গভর্নমেন্টের, এবং গভর্নমেন্টের 2 সপ্তাহের ভেতরে যে প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, এটার ইম্প্যাক্টটা ইনশাল্লাহ অনেক ভালো পড়বে বলে আমরা মনে করছি। এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, মানসিকভাবে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড প্রজেক্টটা হচ্ছে, এটা অনেক বড় একটা প্রজেক্ট হিসেবে কাজ করবে, এবং এটা আমাদের সরকার, আমি মনে করি, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইছি যে আমরা জানি যে সিডো হচ্ছে একটি নারী অধিকার আন্তর্জাতিক পূর্ণাঙ্গ দলিল, যেটা 1979 সালে গৃহীত হওয়ার পর 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাতে অনুস্বাক্ষর করেন। তো আপনি কি মনে করেন যে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর অধিকার আদায় বা নারীর যে সম্পূর্ণতা, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কতখানি ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি নারীদের সক্ষমতা, নারীদের বিভিন্ন জায়গায় উনি যেই শুধু গার্মেন্টস সেক্টরে উনি যে রেভলিউশন এনেছিলেন, আমাদের প্রাইভেট সেক্টরে, ইন্ডাস্ট্রিতে যিনি রেভলিউশন এনেছিলেন, সেটা সবচেয়ে বেশি সুবিধা কিন্তু পেয়েছে নারীরা। কারণ গার্মেন্টস সেক্টরে আপনি দেখেন নারীদের ক্ষমতায়নের সবচেয়ে উজ্জ্বল এক্সাম্পল হচ্ছে আমাদের আরএমজি সেক্টর। এই খাতে যত নারীরা কাজ করে, হাজার হাজার নারীরা কাজ করে, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা রেভলিউশন এনে দিয়েছে, এবং সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি বড় জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো সুতরাং এইখানে তো শহীদ জিয়ার অবদান, ওনার ভিশন, উনি দেশকে কোথায় নিতে চায়, দেশের নারী সমাজকে কোথায় নিতে, ওনার ভিশনটা অপরিসীম। এবং সিডো যেটা বললেন, এটার জিনিসটা হচ্ছে যে ইটস এ কনভেনশন ফর এগেনস্ট ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। এটার একটা দলিল তখন ইউএন থেকে করা হয়েছিল। সব রকম ডিসক্রিমিনেশন থেকে নারীদেরকে কিভাবে আমরা বের করে নিয়ে আসবো। এখন 2026 সাল, এই বছরে জাতিসংঘের যেই ট্যাগলাইন এই নারী দিবসের জন্য, সেটা রাইটস জাস্টিস ফর অল উইমেন অ্যান্ড গার্লস। তার মানে কি, এত বছর পরেও কিন্তু আমরা এখনো ফাইট করে যাচ্ছি দুর্ভাগ্যবশত। রাইটস আর জাস্টিসের জায়গাটায় কেন জানি নারীরা, শিশুরা সবসময় পিছিয়ে থাকে, এবং সেই জায়গাটায় কিন্তু আমাদের যুদ্ধটা চলমান রাখতে হবে। যেহেতু বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, মানুষের ভোটে নির্বাচিত সরকার এসেছে, আমাদের পায়ের নিচে মাটিটা অনেক শক্ত। আমরা মানুষের জন্য বা নারীদের জন্য, নারী সমাজের জন্য অনেক বেশি কাজ করতে পারবো। অনেকে সামাজিক কারণে ভয়ে তারা সামনে আসতে চায় না। এই জিনিসগুলো কিন্তু সামাজিকভাবে আমাদের যেভাবে যুদ্ধটা চালিয়ে যেতে হবে, রাজনৈতিক অঙ্গনেও সকল স্টেক হোল্ডারকে, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের এই জায়গাটায় একটা কনসেনসাস আসা উচিত যে নারীদের ব্যাপারে, নারীদের আমাদের রাইটের ব্যাপারে, তাদের যোগ্য জায়গায় যোগ্য নারীটা আসবে সেই জায়গাটা, এবং তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। এবং আইনের শাসন, যদি গত 17 বছর আমরা আইনের শাসন দেখি নাই, গত 17 বছরের সকল ঘটনাটাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে। এবং এখানে আপনি জেনে হয়তো খুশি হবেন, বা দেশবাসীকে আমি বলতেই চাই, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট এবং অত্যন্ত স্ট্রিক্টলি উনি কিন্তু আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আছেন এবং যারা ক্যাবিনেটে আছেন, তাদেরকে খুবই স্ট্রিক্টলি ওনার নির্দেশনা আছে, সরকারি নির্দেশনা আছে যে জনগণের পাশে, আমাদের এত বছর আমাদের যা নীতি ছিল যে জনগণের পাশে থেকে জনগণের সেবা করা, প্রশাসনের কোনো সুযোগ না নেওয়া, সরকারে আছি
ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় নাই, আমরা সেবক হিসেবে জনগণের জন্য কাজ করতে হবে এবং আমরা যদি আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে এবং আপনার আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। যদি সেটা আমরা করতে পারি এবং সেটা আমরা সচেষ্ট আছি, তাহলেই কিন্তু আমাদের এই নারীরা তাদের বিচারটা তারা পাবে। তাদের প্রতি যখন অন্যায় হয়, সেটা ঘরে হোক, বাইরে হোক, সমাজে হোক, কর্পোরেট ওয়ার্ল্ডে হোক, তার কাজের ক্ষেত্রে হোক, নারীর প্রতি যখন অন্যায় হয়, সে যখন বিচারের জন্য যায়, সে যখন সঠিক বিচারটা পায় এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে তার বিচারটা যেন হয়, সেটাই কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। সেই জায়গায় আমরা সচেষ্ট আছি। মানে প্রতিমধ্যে আপনার কাছে আসছি। আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবং আমরা কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। তা আমরা কি এটা বলতে পারি যে এই যে আমাদের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল? আপনি কি মনে করেন? এটা তো অনস্বীকার্য বলা। ভূমিকা শুধু ছিল না, আমরা তো যারা রাজনীতি করছি বা করতে এসেছি, আমরা তো ওনাকে জাস্ট আমাদের আইডল ভাবি, এবং ওনার যে আপোষহীনতার যে স্ট্যান্ডসটা উনি নিয়েছিলেন যে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশ এবং দেশের মানুষ। এবং উনি কিন্তু আপনারা দেখেছেন যে যে পরিমাণ টর্চার তার উপরে হয়েছে, মেন্টাল টর্চার, ইন আ সেন্স ফিজিক্যাল টর্চার, মামলা থেকে শুরু করে একজন দেশের প্রধান, সরকারের প্রধান, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে তার নিজের দেশে ট্রিট করা হয়েছে আইনের অপপ্রয়োগ করে, এটা কিন্তু ইতিহাসে বিরল। তারপরও কিন্তু তিনি কোনো কিছুর কাছে মাথা নত করেননি। সো আমাদের ইন্সপিরেশনটা কিন্তু ওখান থেকেই আসে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য স্পিক আপ, কথা বলো, আওয়াজটা তোলো, এটা তো ওনার কাছ থেকে শেখা। সো ওনারটা শুধু আমাদের দেশের জন্য না, আন্তর্জাতিকভাবেও কিন্তু ওনার স্ট্যান্ডসগুলো, ওনার নিয়ে প্রত্যেকটি সিদ্ধান্ত, আপনি দেখেছেন যে ওনার জানাজা যেটা প্রমাণ করেছে যে দেশে এবং বিদেশে এত বড় জানাজা কিন্তু কোনো নারী নেত্রীর, কোনো নারী সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কখনোই হয়নি, পুরো বিশ্বে হয়নি। তো সেই জায়গা থেকে বলা যায় যে ওনার মতো কখনো আমরা কি হতে পারবো কি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো কিছু চিন্তা করি উনি থাকলে কীভাবে চিন্তাটা করতেন। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইছি যে আমরা জানি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রয়োগ করা হয়েছিল, এবং এতে অ্যাসিড সন্ত্রাস কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, এবং এখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা ছিল। এই ব্যাপারে কিছু বলেন। এটা ওই যে বলেছি যে আইনের সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা যারা থাকে তাদের অনেক বড় একটা স্টেক থাকে, এবং সাথে স্টেক থাকে হচ্ছে মানসিকতার। অ্যাসিড বিষয়টাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে শুধুমাত্র আইন ছিল বলে, সে কারণে না। তখন যখনই আইনটি হয়েছিল, এই আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতা কতটুকু ছিল, বিচার বিভাগকে আমরা কীভাবে কানেক্ট করতে পেরেছি, সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। সিমিলটেনিয়াসলি আপনি যদি দেখেন যে ভাইস ভার্সা, আমাদের রেপের জন্য কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রেপ কি বন্ধ হয়েছে? হয়নি, কারণ ওই আইনটার প্রয়োগটা বিগত সময়গুলোতে করা সম্ভব হয়নি আমাদের পক্ষে। গত সপ্তাহে যে একটি ইনসিডেন্ট আমরা দেখেছি, রেপ সংক্রান্ত কয়েকটা, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আসলে আমাদের আইনটা থাকলেই হবে না, প্রয়োগটা কতখানি জরুরি। সমাজকে অনেক বেশি অ্যাওয়ার করতে হয়। যেমন আমরা যদি আমাদের ঘরে থেকে যদি আমাদের কন্যা সন্তানরা নিরাপদ না থাকে, একটি 6 বছরের শিশু যখন নিরাপদ না থাকে, তাদের কোন মানসিকতায় গেলে যে 6 বছরের শিশুকে রেপ করার জন্য একটি মানুষ এগুতে পারে, এইটা আপনার কিন্তু মানসিকতা নষ্ট হয়ে যাওয়া, দেশের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সিম্বল এটা দেখা যায়। সো আমাদেরকে যেটা করতে হবে যে আইন প্রয়োগটাকে অনেক বেশি কঠোর করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে যেন রেপ, অ্যাসিড এই বিষয়গুলোকে যেন অ্যাড্রেস করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে। আর সংশোধিত আইন যেটা বলেছেন যে রিসেন্টলি আরও কিছু সংশোধন, কিছু অর্ডিন্যান্স নিয়ে এসেছিলেন ইন্টারিম পিরিয়ডে, যেটা আমরা হয়তো আমাদের ফার্স্ট পার্লামেন্টে এগুলো নিয়ে আসবো। নারী শিশু নির্যাতন দমন আইনে সেখানে আমাদের রেপের পাশাপাশি বলাৎকার নিয়েও কিছু ডেফিনেশন নিয়ে আসা হয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করব। কিন্তু একইভাবে একটা কথাই বলতে হয়, যত আইনই থাকুক না কেন, আমরা যদি প্রয়োগ করতে না পারি এবং আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবে এগুলো নিয়ে কাজ করা খুব বেশি। এইটা হলো আইনের কথা। এখানে আমরা অ্যাওয়ারনেস তৈরির জন্য কিছু করতে পারি কি? আর যেটা কিছুক্ষণ আগে শ্যামাপা বলছিলেন যে যখন ধর্ষণের শিকার কেউ হয়, তখন কিন্তু আমরা কথা বলতে চাই না। আমাদেরকে কথা বলতে হবে। যে ধর্ষিত হয়েছেন সে তো কি ভিকটিম, কিন্তু আমরা কি অনেক সময়, ম্যাক্সিমাম সময় যেটা করি, ভিকটিমকে আমরা বারংবার কিন্তু প্যানালাইজ করি, তাকে সামনে নিয়ে আসার যেই ট্যাবুটা আছে সেই ক্ষেত্রে। আমরা যদি দেখি যে এখানে ভিকটিমকে আমরা সেভাবে ট্রিট না করে, যিনি ধর্ষণ করলেন তাকে যদি আমরা সমাজের কাছে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসতে পারি, তাকে যদি একটা স্টেট দিতে পারি যে
তাকে হচ্ছে পেনালাইজ করতে হবে, নট দ্য ভিকটিমকে। সেই জায়গাটা কিন্তু নিয়ে আসা হয় না। আমরা বিহাইন্ড দ্য বার রেখে দেই হচ্ছে একজন, হ্যাঁ ঠিক আছে তিনি ধর্ষণ করেছেন, আইনের আওতায় এনে তাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়া পর্যন্ত সে মোটামুটি একটা জায়গায় থাকে। কিন্তু যে ধর্ষিত হয়েছেন তাকে যখন আমরা কোর্টে নিয়ে যাচ্ছি তখন তাকে যে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, তার ফ্যামিলি হেয় করছে, আদার সোসাইটি তাকে হেয় করছে, তখন কিন্তু কথা বলার জায়গা তার মনের মধ্যে ভয়গুলো কাজ করে যে আমি ভয় যেটা কাজ করে। বলছি আমার আসলে পরবর্তী কি হবে, ভয় দুটো এবং ভয়, লজ্জা। একটা হচ্ছে যে যিনি ধর্ষিতা হচ্ছেন হুম। তার হচ্ছে যিনি ধর্ষক তার পক্ষ থেকে একটা চাপ আসে। দ্বিতীয়ত হচ্ছে তার সামাজিক ভীতিটা অনেক বেশি থাকে। তার পরিবার কিন্তু তাকে অনেক সময় প্রোটেকশন দিতেও চায় না। পরিবারের পক্ষ থেকে বলা হয় যে তুমি চুপ করে যাও, না হলে হবে না। কিন্তু আমাদের কিন্তু এগুলো আওয়াজ যদি বেশি তুলি তাহলে কিন্তু আরো দুটো মানুষ ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে পারে। সো ওই জায়গাটাতে আমাদেরকে কথা বলতে হবে, কথা বলতে হবে এবং কথা বলার জায়গাটা করে দিতে হবে। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনার কাছে জানতে চাইছি যে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে নারী এখন অনেক বৈষম্যের শিকার। তো আপনার কি মনে হয় এই বৈষম্য শিকার কোথায় কোথায় হচ্ছে এবং এটা আমরা কিভাবে আসলে দূর করতে পারি? আমার তো মনে হয় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নারীরা বৈষম্যের শিকারই হতে থাকে। আপনি দেখেন, আমরা যখন ক্লাইমেট চেঞ্জের কথা বলি, ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ভালনারেবল জায়গাটাই কিন্তু নারী এবং শিশুরা। হ্যাঁ, সবচেয়ে বেশি তারা আগে আঘাতপ্রাপ্ত হয়। আপনার দেশে যখন কোনো দুর্যোগ আসে, হ্যাঁ, দুর্যোগে কিন্তু সবচেয়ে বেশি প্রথমেই কিন্তু ভিকটিম হয় নারী এবং শিশুরা। যে কোনো ক্ষেত্রে কিন্তু বৈষম্য শিকারও তারা হচ্ছে। বৈষম্য দূর করতে হলে আগে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। সমাজকে যদি ঠিক করতে হয়, আপনি ঘরের থেকেই বৈষম্যটা ঘরের থেকে শুরু হয়, পরিবার থেকে শুরু হয়। এবং সেই পরিবারের বৈষম্য দূর করতে হলে এই যে আমরা যখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, যে এখানে ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নাই। কারণ আমরা দেখি যে এখন মেয়েরা হিমালয় পর্বত পাড়ি দিচ্ছে, মেয়েরা এমন কোনো কাজ নাই, এমন কোনো অকুপেশন নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ছেলেরা কাজ করতে পারে মেয়েরা পারে না। তো সুতরাং এখন সময় এসেছে আমাদের সম অধিকারের কথা যখন আমরা বলি, আমি মনে করি যে যোগ্যতা অনুসারে একটা মেয়ে এবং একটা ছেলে যদি সমান যোগ্যতা থাকে, তখন আমাদের যদি আমি নারী ক্ষমতায়নের কথা বলি, আমাদের সমাজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে এবং রাজনীতিবিদদের বা যারা যেসব দায়িত্বশীল যারা আছে তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে আমি নারীটিকে আগে সুযোগ দিতে চাই। ঠিক আছে, আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি মাঠে ময়দানে কাজ করি, তৃণমূলে কাজ করি, আমি দেখি প্রচুর নারীরা রাজনীতিতে আগ্রহী, তারা কাজ করছে, তারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, একজন পুরুষের চেয়ে ডাবল কাজ করছে এবং সততার সাথে কাজ করছে, ঘরে বাইরে এবং ঘরে সংসার সামলিয়ে ছেলে মেয়েদের টেক কেয়ার করে রান্না বান্না করে তারপরে তারা বাইরে গিয়ে রাজনীতি করছে, রাজনীতির মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রতিপক্ষের সাথে লড়াই করে তারা সংগ্রাম করছে। তো সেই জায়গাটায় কিন্তু আমি প্রচুর নারীদেরকে দেখি। কিন্তু এদেরকে সুযোগ দিতে হবে। কিভাবে সুযোগ দিবেন? এই সুযোগ দিতে হবে, প্রথম কথা রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন হতে হবে। ইউনিয়ন নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হয়, পৌরসভা নির্বাচন হয়, লোকাল গভর্নমেন্টের নারীদেরকে সুযোগ দিতে হবে। পার্লামেন্ট ইলেকশনে আমরা কয়জন এসছি ডিরেক্ট ইলেকশনে, কিন্তু আরও অনেক বেশি নারীরা কিন্তু রয়ে গেছে যারা ডিরেক্ট ইলেকশনে পার্লামেন্টে আসতে পারে। তো সেই জায়গাটা থেকে আমাদের এই কাজটা চলমান আছে এবং বিএনপি সচেষ্ট আছে। কারণ আমাদের বিএনপির যাদের সংগঠন আছে, সংগঠনের প্রচুর নারী সদস্য আছে যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের দায়িত্ব আছে, তারা কাজ করছে। কিন্তু আমি মনে করি যে নারীদের যদি সত্যিকার অর্থে আমরা ক্ষমতায়ন বলি, 2-4টা বড় পদ দিয়ে হবে না, তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। তৃণমূল থেকে যদি ক্ষমতায়ন করতে হলে ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে একেবারে ওয়ার্ডের মেম্বারও নারী হতে পারে, ইউনিয়নের চেয়ারম্যান নারী হতে পারে, উপজেলার চেয়ারম্যান নারী হতে পারে এবং পার্লামেন্টও নারী হতে পারে। এবং সেটা তো আমরা দেখে এসেছি যে এটা সম্ভব। তো সুতরাং সেই জায়গাটা থেকে আমাদের কাজ করার সুযোগ আছে, কাজ করতে হবে। এবং বৈষম্য দূর করতে হলে ওই যে সবচেয়ে প্রথমে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা প্রতিমধ্যে আপনার কাছে জানতে চাইছি যে আপনারা তো দুজনই নারী এবং আমরা আশা করব যে আপনাদের হাত ধরেই কিন্তু নারীর অনেক দূরে এগিয়ে যাবে। তো নারীর শ্রম স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের কোনো আইনগত নীতিগত কোনো কিছু আছে কি বর্তমান সরকারের? শ্রমের স্বীকৃতি যে আমাদের শ্রম আইন আছে বা যে বিধিবিধানগুলো আছে অথবা আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশনসগুলোকে আমরা রেটিফাই করেছি, সিগনেটারিজ আছে, সেখানে তো ইন জেনারেল কিছু পলিসিস এবং এই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়াগুলো আছে, সেটা তো ভিন্ন হিসাব। এবং আমাদের
সরকারের যে 31 দফায় যেটা আছে 31st পয়েন্ট, যেটা ইশতেহার হিসেবে নিয়ে আমরা কাজে নেমেছি এবং মানুষের কাছে গেছি, মানুষের আস্থা অর্জন করে এই পর্যন্ত এসেছি। সেখানে নারীদেরকে অনেক বেশি ভাইটাল জায়গায় রেখে নারীদের প্রত্যেকটা সেক্টরে অর্থনৈতিক উন্নয়ন, তাদের কর্মক্ষেত্র, তাদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা, তাদের কর্মক্ষেত্রকে অর্থনীতির সাথে ডিরেক্টলি কানেক্ট করা, ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নারীদেরকে একটা ভাইটাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্তরিক পলিসি আছে, পলিসি লেভেলে কাজও করছি আমরা এবং আমাদের আন্তরিক চেষ্টাটাও আছে অবশ্যই। আমাদের হাত ধরে নারীরা এগিয়ে যাবে, সেজন্যই আমরা এখানে এসেছি। কারণ আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই যে আমাদের পথটাও কিন্তু আসলে খুব বেশি সহজ ছিল না, যেটা আপা বলছিলেন। আমাদের কিন্তু আমরা উইমেন, আমরা মাদার, আমরা ওয়াইফ, আমাদের নিজস্ব প্রফেশনও আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে এবং আমাদেরকে ওই প্রতিটা প্রতিবন্ধকতা পার করে কিন্তু আসতে হয়েছে। আমাদের ইচ্ছেটা ছিল যে আমরা দেশের জন্য কিছু করতে চাই, কারণ আমরা এখন যেটা আসলে বাংলাদেশ হচ্ছে আমাদের জন্য, এটা আমাদের ইমোশন। যুদ্ধ করে দেশের জন্য, স্বাধীনতা যুদ্ধ করে দেশ অর্জন করা, ভাষার জন্য যুদ্ধ করা, ভাষার জন্য জীবন দেয়া, এটা কিন্তু খুব কম দেশেই আছে, কম রাষ্ট্রে এটা আছে। সো বাংলাদেশ হচ্ছে আমাদের একটা ইমোশনের জায়গা। তো আমরা যেটা মনে করি যে আমরা যারা এখানে আছি, আপা, আমি, আমরা একটা গোষ্ঠীর মানুষ যারা যাদেরকে দেশ অনেক কিছু দিয়েছে, পরিবার আমাদের অনেক কিছু দিয়েছে। আমরা একটা জায়গায় আসতে পেরেছি যেখান থেকে এখন আমরা দেশকে দিতে পারি। উই ক্যান কন্ট্রিবিউট আওয়ারসেলফ ফর দিস কান্ট্রি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা এই পর্যন্ত আসতে, যে পথ পার হতে যতগুলো হার্ডেল আমাদেরকে ফেস করতে হয়েছে, যতগুলো স্পিড ব্রেকার আমাদের সামনে ছিল, আমরা চাইবো যে এইগুলোকে আগে পরিহার করে আসার জন্য। আমরা চাইবো যে এই পথগুলো আমাদের সামনে যারা আসবে তাদের জন্য পরিষ্কার করে দেওয়ার জন্য। এবং আমরা চাইবো যে এই হার্ডেলগুলো যদি থাকেও, তারপরেও কী করে এখান থেকে বের হয়ে আসা যায় সেই মানসিকতা নারীদের ভেতরে তৈরি করার জন্য। তবে নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে হলে যেটা আমরা বারংবার একটা কথাই বলবো যে আমাদের মেন্টাল ক্যাপাসিটি, যেটা আমরা নিজেদেরকে ইন্সপায়ার করার সাথে সাথে পুরুষদেরকে ইন্সপায়ার্ড হতে হবে। যে একটি পরিবার যখন, আমাদের এখন যে ইকোনমিক স্ট্যান্ডার্ড চলে এসছে, স্ট্যাটাস চলে এসছে, বাংলাদেশে জিডিপির যে অবস্থা, সেক্ষেত্রে দেখা যায় যে শহরে যে পরিবারগুলো আছে, যদি একজন হাজব্যান্ড কাজ করেন তাহলে কিন্তু তাদের সংসার মাসে 30 দিন চালানো কষ্টকর হয়ে যায়। ওয়াইফ সহ যখন কাজটা করছে তখন কিন্তু একটু মোটামুটি ভালোভাবে তাদের সমতা চলে আসে, সমতা চলে আসে এবং সংসারটাও কিন্তু ভালো হয়। আবার যখন আপনি একটি ঘরের কাজে, যখন আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফকে হেল্প করছে, তখন কিন্তু তার সন্তানটা দেখছে যে ইকুয়ালিটিটা কোত্থেকে আসছে। সো শুরুটা কিন্তু সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, পরিবার শুরু আমাদেরকে করতে হবে একেবারে পরিবার থেকে। এবং ঘরের কাজটা যে কতখানি ইম্পর্ট্যান্ট একটি কাজ, কোনো হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার ওয়াইফ কী করে, উনি বলেন যে কিছুই করে না, ঘরে থাকে। এই কিছুই করে নাটা না করলে যে কী করতে হতো সেটা আমাদেরকে বুঝতে হবে। সো ওই জায়গাতে আমাদের চেঞ্জ আনতে হবে এবং আমাদেরকে এই ঘরের কাজকে স্বীকৃতি দিতে হবে। ঘরের কাজে স্বীকৃতি দেওয়া শুরু হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি দেখুন, যদি ওনারা পরোক্ষভাবে এই ঘরের কাজটুকু না করতেন তাহলে কিন্তু বাইরে আমরা কাজ করতে পারতাম না, দেশ গঠনের কাজে কিন্তু এগিয়ে আসতে পারতাম না। সো তারাও কিন্তু দেশ গড়ার কাজে প্যাসিভলি তারা কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন রাখছেন। সো ওটুকুকেও যদি আমরা স্বীকৃতি দেওয়া শুরু করি তখন কিন্তু আপনি দেখবেন যে ওটাও দেশ গঠনের কাজে অনেক বেশি ইন্সপিরেশন হয়ে কাজ করছে। এবং আমরা যারা বাইরে কাজ করছি, ঘরে ফিরে যদি আমার মাকে, আমার শাশুড়িকে, আমার চাচিকে, আমার খালাকে গিয়ে একটু ধন্যবাদ দিয়ে বলি, সারাদিন তুমি আমার মেয়েটাকে লুক আফটার করেছিলে জন্য আমি কিন্তু বাইরে কাজটা করতে পারলাম। সো এই ছোটো ছোটো অ্যাপ্রিসিয়েশনগুলো কিন্তু অনেক বেশি ইন্সপায়ারিং হয়ে আমাদের জন্য ফিরে আসবে এবং আমাদেরকে সামনের দিকে আমাদের হার্ডলগুলোকে ফেস করার জন্য, স্ট্রাগলগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু অনেক বড় একটা ইন্সপিরেশন হয়ে কাজ করবে। সো আমার যেটা মনে হয় যে সোসাইটিকে চেঞ্জ করতে হলে আমাদের কাজ করতে হবে, আমরা কাজ করে যাব। নারী পুরুষ সকলকে নিয়ে আসলে আমরা এগিয়ে যেতে হবে। আমি সকল বাবাদেরকে, ভাইদেরকে, চাচাদেরকে, হাজব্যান্ডদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ঘরের যেই নারী সদস্যটি আছে, হোক তিনি গৃহ কর্মচারী, হোক তিনি আপনার সাহায্যকারী, হোক তিনি আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তান, আপনার বোন, প্রত্যেককে যার যার জায়গা থেকে শুধু এতটুকু মানসিক প্রশান্তিটুকু যদি আমরা দিতে পারি যে ইউ আর ডুইং ইউর বেস্ট ফর দিস কান্ট্রি, ফর ইউর ফ্যামিলি, এবং এটা অনেক বড় কাজ করছে। 4 দেয়ালের একটি জায়গাকে ঘর বানাচ্ছেন একজন নারী, এটা কি কম কাজ? এটা অনেক বড় একটা কাজ। ঘরে ফিরে আমরা শান্তি পাচ্ছি যে ঘরে গিয়ে, এটা কিন্তু তিনিই বানাচ্ছেন। সো এই শুধুমাত্র অ্যাপ্রিসিয়েশনটুকু তাদের যদি আমরা দিতে পারি, তারা আরও অনেক বড় কিছু করে আমাদেরকে সামনে এগোতে সহযোগিতা করবেন। এবং বাইরের জগতে আমাদের তাদের জন্য প্রিপেয়ার করতে হবে,
আমরা যারা দায়িত্ব পেয়েছি আমরা চাই যে আমরা সেই প্রিপারেশনটা নিব ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে নারীর দিকে আরও অনেক বেশি অদম্য হয়ে সামনে এগিয়ে আসার জন্য ইন্সপায়ার করব। এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। এই ইনফর্মাল সেক্টর যেটা, যে নারীরা যারা বাড়িতে কাজ করছে, তাদের কাজটা, তাদের শ্রমটা অ্যাড হচ্ছে না, বাট অথচ কিন্তু তারা অর্থনীতিতে ইনডিরেক্টলি অনেক বড় একটা ভূমিকা জিডিপির রাখছে, 18%। 18%। সো ওনারা বাড়িতে কাজ করছে বলেই কিন্তু আরেকজন সদস্য বাইরে গিয়ে কাজ করতে পারছে, অর্থ উপার্জন করতে পারছে, সংসারে কন্ট্রিবিউট করতে পারছে। তো সেই জায়গাটায় তাদেরকে কিভাবে আমরা ইনক্লুড করতে পারি সরাসরি, ওইটা কিন্তু বিএনপির একটা কর্মপন্থার মধ্যে আছে। আরেকটা যেটা আমি ইনক্লুড করতে চাই, নারীদের ক্ষমতায়নের জন্য বা নারীদেরকে সম অধিকারে তারা পুরুষের সাথে তাল মিলিয়ে যেন তারা বাইরে কাজ করতে পারে, কোনো প্রতিবন্ধকতা যাতে তাদের তৈরি না হয়, সেজন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের ইশতেহারেও আছে যে আমাদের কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ডে কেয়ার প্রতিস্থাপন করব, যাতে নারীরা যাতে ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে যাতে তারা নিয়ে আসতে পারে ডেকে, তাদের সেই টেনশনটা যাতে তাদের না থাকে, তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। সেইটা কিন্তু বিএনপি খুব সিরিয়াসলি দেখছে, এবং আমরা ইনশাল্লাহ, আমরা তো মাত্র সরকারের দায়িত্ব পেলাম, সেই জায়গাটায় আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে চাই। তো অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে। এটার সাথে সাথে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য বেশ কিছু অর্ডিন্যান্স লাস্ট 10 ইয়ারে গভর্নমেন্ট করেও গেছেন, যেগুলো এখন পর্যন্ত সামনে আসেনি, এগুলো অর্ডিন্যান্স আকারে আসেনি, খুব পলিসি লেভেলে রয়ে গেছে। আমাদেরও অনেক আগে থেকে কিছু চিন্তাভাবনা এগুলো আছে, এগুলোকে একত্রিত করে ঘরে এবং বাইরে নারীদের সুরক্ষাটা যদি নিশ্চিত করতে পারি, বেসিক্যালি আমি বলতে চাই যে মানুষের সুরক্ষা যদি নিশ্চিত করতে পারি, নারী পুরুষ সকলে মানুষের সুরক্ষা, এই সুরক্ষাটা যদি নিশ্চিত করতে পারি, সেই তখন কিন্তু দেখা যাবে যে আসলে এটা আলটিমেটলি দেশের জন্য অনেক বেনিফিটেড হবে, আমরা সবাই বেনিফিটেড হব। সো ওই জায়গাটাতে আমাদের কাজ করা এবং আন্তরিকতার সাথে কাজ করার জন্য আমরা এখানে এসেছি, সত্যি কথা যেটা। সো সকলের সহযোগিতা চাই, কাজ করতে চাই, ভুল হলে আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন সেটা আমরা চাই, এবং সকলে মিলে একসাথে হাঁটতে চাই, যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, শিশুদের জন্য। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনারা বাংলাদেশ টেলিভিশনে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বিটিভির সকল দর্শক শ্রোতা